নমস্কার শ্রোতা বন্ধুরা, জয়দীপের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন দীপ ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, ঝড় বৃষ্টির পরে। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। শুরু হচ্ছে দীপ ভট্টাচার্যের লেখা ছোট গল্প, ঝড় বৃষ্টির পরে। চাকরি সূত্রে শহরে থাকি, তবে পুজোর কয়েকটা দিন গ্রামেই কাটাই সবার সাথে। এবার পুজোর ছুটি পড়ে গিয়েছে, তাই বাক্স ব্যাটরা সব গুছিয়ে গ্রামে যাবার জন্য রওনা হলাম। রাত 8টায় ট্রেন, পৌঁছতে পৌঁছতে বেজে যাবে রাত 12টা। তারপর সেখান থেকে ভ্যান রিক্সা বা টোটো ধরে পৌঁছবো বাড়িতে। কিন্তু বাদ সাজলো আকাশ। সন্ধ্যার পর থেকে পশ্চিম আকাশ কালো করে নামলো ভয়ানক বৃষ্টি। স্টেশনে পৌঁছলাম প্রায় আধ ভেজা হয়ে। এদিকে বৃষ্টির কারণে ট্রেন লেট। যেখানে পৌঁছতে লাগবার কথা বড়জোর 3.5 থেকে 4 ঘন্টা, ভয়ানক বৃষ্টির কারণে সেই ট্রেন আমার গ্রামের স্টেশনে এসে পৌঁছলো প্রায় রাত 2:30। 3 ঘন্টা লেট। স্টেশনে নেমে দেখি কোনো মানুষের চিহ্নও নেই। স্টেশন মাস্টারও অনেকক্ষণ আগেই অফিস ঘর তালাবন্ধ করে কোয়ার্টারে চলে গেছে। প্ল্যাটফর্মে শুধু কয়েকটা কুকুর চিত হয়ে শুয়ে অঘরে ঘুমাচ্ছে। 2 হাতে দুটো ব্যাগ নিয়ে স্টেশনের চৌহদ্দি পেরিয়ে বাইরে এসে দেখি কোথাও কেউ নেই। ভ্যান রিক্সা বা টোটো পাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। আমার মাথায় চিন্তার ভাঁজ পড়ল এবার। এখান থেকে এখনো আমার বাড়ি প্রায় 5 কিলোমিটার। বৃষ্টি এখন থেমে গেছে ঠিকই, কিন্তু আকাশের অবস্থা দেখে খুব একটা ভরসা হলো না। যে কোনো সময় আবার নামবে। অগত্যা বেজার মুখে হাঁটতে শুরু করলাম। তবে বেশিক্ষণ মুখটা আর বেজার করে রাখতে হলো না। বাজারের সামনে এসেই দেখি সিধু কাকা তার ভ্যানের ওপর বসে ঢুলছে। সিধু কাকা আমাদের গ্রামেই থাকে, ভ্যান চালায়। অনেকবার ওর ভ্যানে করে আমি বাড়িতে গিয়েছি। তবে আজ এত রাতে সিধু কাকা এখানে বসে থাকতে দেখে একটু অবাকই হলাম। বাড়িতে সিধু কাকার বিধবা মেয়েটা একা থাকে বলে সিধু কাকা বেশি রাত করে বাড়ি ফেরে না। 12টার মধ্যে যা কিছু টাকার ভাড়া হয় তা নিয়েই বাড়ি চলে যায় ও। তবে আজ এত রাত করে এখনো বসে আছে, কারো কেন কি অপেক্ষা করছে? সে যাই হোক, এত দূর পথ আমাকে আর জলকাদার মধ্যে একা একা বাড়ি ফিরতে হবে না। তার মধ্যে আমি একটু ভীতু গোছের লোক। তড়িঘড়ি সিধু কাকার দিকে এগিয়ে ডাকলাম ওকে, সিধু কাকা, ও সিধু কাকা। ঘুমের চটকা ভেঙে বসলো সিধু কাকা। তারপর বলল, তোমার জন্যই তো বসে আছি কর্তা, তা এত দেরি করলে যে? বুঝলাম বাবা নিশ্চয়ই সিধু কাকাকে বলে রেখেছিল আগে থেকে। আর বলো না কাকা, এত বৃষ্টি, ট্রেনটা লেট করলো। ঠিক আছে, বসো, উঠে বসো। আকাশের অবস্থা ভালো না, আবার যে কোনো সময় নামবে। আমি হাতের ব্যাগ দুটো ভ্যানের ওপর রেখে উঠে বসলাম। ভ্যান চলতে শুরু করলো। আকাশে মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তা ক্ষেত জলে জল। ব্যাঙ ডাকছে আশেপাশের মাঠ থেকে। আমি সিধু কাকাকে জিজ্ঞেস করলাম, সিধু কাকা, তোমার মেয়ের খবর কি? কেমন আছে সে? সিধু কাকা একটু থমকে গেল যেন। তারপর একটু ধরা গলায় বলল, নাই কর্তা, মেয়েটা আর নাই। গেল বছর এমনই এক রাতে ধুম জ্বর এলো, ভোর রাতে মরে গেল। কিছুই করতে পারলাম না, পোড়া কপাল মেয়েটার। আমি আর কিছু বললাম না। আমারও মনটা একটু খারাপ হয়ে গেল। মেয়েটা ছাড়া সিধু কাকার কেউই ছিল না। এখন এই বুড়ো বয়সে একা একাই থাকতে হবে কাকাকে। ভাবতে ভাবতে সিধু কাকার ভ্যান গ্রামের গণ্ডিতে ঢুকে পড়ল। বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সিধু কাকা বলল, তাহলে আমি আসি কর্তা। দাঁড়াও, তোমার টাকাটা নিয়ে যাও। টাকা লাগবে না কর্তা, টাকা দিয়ে করবোটাই বা কি? মেয়েটাও মরে গেল, আর আমি, সারেন ওসব, আমি আসি। বলতে বলতেই সিধু কাকা ভ্যানের প্যাডেলে চাপ দিয়ে বেরিয়ে গেল। আমি হতবাকের মতো দাঁড়িয়ে থাকলাম। যাহ বাবা। বাড়ির সদর দরজা বন্ধ।
ডাকাডাকি করতেই বাবা মা তাড়াতাড়ি উঠে এসে সদর খুলে দিল। ওরা আমাকে দেখে একটু অবাকই হলো। বাবা বলল, কি রে, তুই এত রাতে? আকাশের অবস্থা দেখে তো আমি ভেবেছিলাম তুই আজকে আসবি না। তা স্টেশন থেকে এতটা পথ হেঁটে এলি? হেঁটে কেন আসবো? তুমি তো সিধু কাকাকে পাঠিয়েছিলে, ওর সাথেই এলাম। সিধু? বাবার মুখটা একটু হা হয়ে গেল। তারপর বলল, কি বলছিস? তুই সিধুর সাথে এলি? কিন্তু ও তো মাস কয়েক আগে ম্যালেরিয়ায় ভুগে মারা গেছে। আর ওর মেয়েটাও কদিনের মধ্যেই ম্যালেরিয়ায় মারা গেল। আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।